বাবা মশাই, আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিন তো। এইভাবে রোজ রোজ আপনার কাছে এসে বিক্রির মতো টাকা পয়সা চাইতে আমার ভালো লাগে না। দেখ খোকা, এইটা তো লেখাপড়া করার বয়স। তোকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না জীবনে, বরং আখেরে তোর ক্ষতিই হবে। বাবু, আমরা নষ্ট মেয়ে মানুষ। সমাজে আমাদেরকে পতিতা, বেশ্যা এইসব বলে ডাকা হয়। কনক, তুমি যদি চাও তাহলে তুমি আমার হতে পারবে। তুমি যদি আমার হও তাহলে আমি তোমায় সকল সুখ এনে দেব। আপনারা আমায় বাঁচান, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। নমস্কার, আমি শ্রীরূপ রয়েছি তোমাদের সঙ্গে। স্কেটেলসের আরও নতুন একটি গল্পে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা এই মুহূর্তে আমাকে যারা শুনছো, তোমাদের মধ্যে যারা নতুনরা রয়েছো, মানে প্রথমবারের জন্য স্কেটেলস শুনছো, তোমরা এক্ষুনি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার স্কেটেলসের রেগুলার লিসনার যারা রয়েছো, তারা এক্ষুনি আমার আজকের ভিডিওটাকে একটা লাইক করে দাও। স্কেটেলসে আজকে আবার অনেকদিন পরে তোমাদের জন্য আমি তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে ফিরেছি। তবে আজকের গল্প শুরু করার আগে তোমাদের একটা খারাপ খবর দিয়ে দিই। সেটা হচ্ছে, স্কেটেলসে আমি তোমাদের জন্য বিন্দিয়া গল্পটা একটা অখণ্ড পর্ব হিসেবে নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই গল্পটিতে বেশ কিছু কপিরাইট ক্লেম আসার জন্য আমি গল্পটাকে সরিয়ে নিতে বাধ্য হয়েছি। কিন্তু তোমাদের আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার আমি ওই গল্পটা নিয়ে ফিরব। আজকের গল্পে যাওয়ার আগে আমি স্কেটেলসের এর আগের গল্পে তোমাদের করা কিছু কমেন্টে যাচ্ছি। আলী আব্বাস লিখছে, আপনার গল্প খুব ভালো লাগে। আমি সারাদিন কাজ করি আর আপনাদের গল্প শুনি। আপনার গল্প শুনলে মন ভালো হয়ে যায়। পায়েল মল্লিক লিখছে, খুব সুন্দর হয়েছে। আমি নদিয়া দত্তপুরিয়া থেকে শুনেছি। ফিরদৌস আলী লিখছে, দাদা আমি সৌদি আরব থেকে গল্প শুনতে শুনতে কাজ করি, খুব ভালো লাগে, সত্যি কাজে ভীষণ ফোকাস হয়। বৈশাখী দাস লিখছে, আজকের গল্পটা খুব সুন্দর, রোমাঞ্চকর একটা গল্প। এই ধরনের গল্প শুনতে সত্যিই ভালো লাগে, এই ধরনের গল্প আরও চাই। নাইমুন নাহার লিখছে, আজকের গল্পটাও ভীষণ সুন্দর হয়েছে। আমি তো ভাবতেই পারিনি দাদা আমার কমেন্টটা পড়ে শোনাবে। আমার ছোট ভাইও স্কেটেলসের গল্পগুলো শুনতে অনেক পছন্দ করে। আমরা দুজনে অপেক্ষা করে থাকি যে কখন দাদা নতুন গল্প আপলোড দেবে। ধন্যবাদ দাদা, লাভ ফ্রম বাংলাদেশ। এমডি বলছে, দাদা আমি মুর্শিদাবাদ লালগোলা থেকে এমডি বলছি। এমন কোনো রাত নাই যে রাতে আপনার গল্প ছাড়া ঘুমিয়েছি। তো এগুলোই ছিল আজকের কমেন্ট। সবার সব কমেন্ট হয়তো আমি পড়তে পারলাম না, কিন্তু ডেফিনেটলি পরের গল্পে আমি তোমাদের বাকি কমেন্টও পড়বো। সো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমার আজকের গল্পটা তোমরা এই মুহূর্তে কে কোথা থেকে শুনছো সেটা কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আমার জেনে খুব ভালো লাগবে যে তোমরা কে কোথা থেকে আমার গল্প শোনো। এছাড়া আমার সঙ্গে যদি তোমরা পার্সোনালি জুড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুকে চলে এসো। আমার ফেসবুক আইডি আমি ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশনের উপরে দিয়ে রেখেছি। সেখান থেকে তোমরা আমাকে চাইলে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। শুরু করছি স্কেটেলসের আজকের গল্প, শুভেন্দু চট্টোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের প্যাস্টিশ গল্প, স্কন্ধ কাটার কবলে। তান্ত্রিক, সেদিনও আমি হাত জোর করে নিজের প্রাণের ভিক্ষা চেয়েছিলাম। বলেছিলাম ওই শয়তানগুলোকে আমাকে ছেড়ে দিতে, কিন্তু ওরা আমায় বাঁচতে দেয়নি। চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। চলন্ত ট্রেনের তলায় পড়ে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে ধর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছিল। আমি মারা যাই। ওরা আমার বাচ্চাকেও রেহাই দেয়নি, ওকেও গলা টিপে খুন করেছিল। তান্ত্রিক, আমি গ্রামের জমিদার শ্রীযুক্ত রামনারায়ণ সান্যালের প্রথম পক্ষে স্ত্রী ছিলাম, কিন্তু জমিদার বাবু কোনোদিনও আমাকে স্ত্রীর মর্যাদা দেননি। কারণ আমি ছিলাম একজন পতিতা পল্লীর পতিতা মেয়ে। জমিদার বাবুর কাম বাসনা মেটানোর কথা ছিল আমার। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উনি নিজের কাম বাসনা মেটানোর পর আমার গর্ভে ওনার বীজ রোপণ করে আমাকে ছুঁড়ে ফেলে দ্বিতীয় পক্ষের স্ত্রী কুহকিনীকে ঘরে নিয়ে আসে। ওই শয়তান নায়েব রামতনু কিন্তু থেমে থাকেনি।
ও আর রামনারায়ণ নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বাড়াটে কোণে দিয়ে আমাকে আর আমার বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেছিল। তারপর থেকে আমি আমি স্কন্ধ কাটা হলাম। নিজের মৃত ছেলের প্রেতকে সাথে নিয়ে অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছি। বর্তমান যুগ অর্থাৎ এই 20 শতকের পৃথিবীতে মানুষ যেমন আধুনিক হয়েছে, ঠিক তেমনই নিজের মানবিক গুণাবলী সমূহ, দয়া, মায়া, করুণা, এই সমস্ত কিছুকে ধীরে ধীরে বিসর্জন দিয়ে নিজেকে পশু বানিয়ে তুলছে। হিংসা, কামভাব, লোভ, পরশ্রী কাতরতার মতো প্রবৃত্তিসমূহ একে একে জন্ম নিচ্ছে তাদের মধ্যে। এই সকল প্রবৃত্তির বশবর্তী হয়ে মানুষ আজ নানাবিধ কুকর্মে নিযুক্ত হচ্ছে। আজ ঘরে ঘরে তাই জন্ম নিচ্ছে মানুষরূপী জন্তুরা। পারিবারিক সম্পত্তির বিবাদ এখন একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। সেই সম্পত্তি কার কাছে যাবে এই নিয়ে আপনজনদের সাথে বিবাদ কখনো কখনো নিজের সীমা অতিক্রম করে যায়। সেখানেই ঘটে যায় খুনের মতো নৃশংস ঘটনা। বর্তমান যুগে পারিবারিক সম্পর্কগুলোর কোনো ভিত্তিই নেই। তাই জন্যই তো সম্পত্তির জন্য ছেলে বাবাকে, স্ত্রী তার স্বামীকে, আবার কখনো কখনো স্বামী তার স্ত্রী ও সন্তানকেও খুন পর্যন্ত করতে পারে। ষড়রিপুর বশবর্তী মানুষের মনে কাম থেকে ক্রোধ, ক্রোধ থেকে হিংসা, সর্বোপরি হিংসা থেকে লোভের সৃষ্টি হয়। এই লোভ থেকেই মূলত মনুষ্যত্বের বিনাশ ঘটে। আমি আর আমার বাল্যবন্ধু কিশোরী সেন ঠাকুরমশাই তারানাথ তান্ত্রিকের কাছ থেকে এইরকম অনেক কাহিনী শুনেছিলাম, যেখানে কখনো ত্রিকোণ প্রেমের বশবর্তী হয়ে নিজের স্ত্রী ও সন্তানকে খুন, পারিবারিক সম্পত্তির জন্য নিজের স্বামীকে খুন, আবার কখনো নিজের আপন ভাইয়ের ছেলেকে খুন। জেনেছিলাম ওই মৃত ব্যক্তির আত্মা কিভাবে নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে এসেছিল, কিভাবে ঠাকুরমশাই ওই সমস্ত অতৃপ্ত আত্মাদের মুক্তি দিয়েছিলেন। সেইবার আবারও আমাদের দুজনের অনুরোধে ঠাকুরমশাই ওই রকমই এক কাহিনী শুনিয়েছিলেন, যেখানে একাধারে ছিল অবৈধ প্রেম, পারিবারিক সম্পত্তির বিবাদ, সেই সঙ্গে ছিল নৃশংস খুনের ঘটনা। সময়টা ছিল বৈশাখ মাসের এক পড়ন্ত বিকেলবেলা। যথারীতি দপ্তরের কাজ সব শেষ করে ট্রাম ডিপোর কাছে এসে দাঁড়িয়ে আছি। বিকেলের পড়ন্ত রোদের তখনও বেশ ভালোই তেজ ছিল। সেই গরমে ওখানে দাঁড়িয়ে বেশ ভালোই হাঁসফাঁস করছিলাম আমি। ঠিক তখন হঠাৎই কিশোরীর সাথে আমার দেখা। কিশোরী আমাকে দেখে এগিয়ে এলো আমার কাছে, বলল, কি ভাইয়া, দপ্তরের ছুটি হলো? হ্যাঁ, এই আজকের কাজ শেষ করে এখন বাড়ি ফিরছি, কিন্তু আমাদের ওদিকে যাওয়ার ট্রাম পাচ্ছে না বলে তখন দাঁড়িয়ে আছি আর গরমে ঘামছি। তা ভাইয়া, আজ তো তুমি বাড়িতে একাই আছো। তোমার গিন্নিও তো শুনলাম ওর মাকে নিয়ে নাকি বাপের বাড়ি গেছে। তাহলে এখন আর বাড়ি ফিরে করবে কি? সেই তো একাই থাকতে হবে। তার থেকে ভালো বরং চলো আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই। আজকের এই সন্ধ্যায় ঠাকুরমশাইয়ের কাছ থেকে কিছু গল্প শুনে আসি। এতে আমাদের আজকের সময়টা বেশ ভালোই কাটবে। কিশোরীর কথা শেষ হওয়ার পর হঠাৎই কর্কর শব্দে কাছেই কোথাও বাজ পড়ল। এই শব্দ শুনে আমরা দুজন চমকে সামনে তাকালাম। দেখলাম কথায় কথায় হঠাৎই আকাশের পশ্চিম দিকে একটা ঘন কালো মেঘ দেখতে দেখতে গোটা আকাশটাকে ঢেকে দিয়েছে। চারপাশে নেমে এসেছে অন্ধকার। এইবার শুরু হলো সনসন শব্দে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। কালবৈশাখীর ঝড় শুরু হলো। ওদিক থেকে দৃষ্টি সরিয়ে কিশোরী আমায় বলল, কালবৈশাখীর ঝড় ভাইয়া, এটাই সেই রোমাঞ্চকর গল্প শোনার জন্য এক আদর্শ পরিবেশ। দেরি করো না ভাইয়া, চলো তাড়াতাড়ি ওই ট্রামটায় চেপে ঠাকুরমশাইয়ের বাড়িতে চলে যাই। আমার মনে হয় ঠাকুরমশাইও হয়তো আজ এই রকম ঝড় জলের আবহাওয়া দেখে আমাদের দুজনের আসার পথ চেয়েই বসে আছেন। তাই চলো, আর দেরি করো না। ট্রামে উঠে পড়লাম আমরা দুজন। ট্রামটা মোটামুটি ফাঁকাই ছিল। আমি আর কিশোরী বসেছিলাম জানলার পাশের সিটটায়। সেই খোলা জানলা দিয়ে শ্রাবণের বৃষ্টি ভেজা কলকাতার রাজপথের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য মঠ লেনের দিকে। যথারীতি ঘণ্টাখানেকের মধ্যেই আমাদের ট্রাম আমাদের নিয়ে এলো মঠ লেনের সামনে। এবার আমরা দুজন নেমে পড়লাম ট্রাম থেকে। ট্রাম চলে গেল তার পরবর্তী গন্তব্যের দিকে। আমরা দুজনে এবার প্রবেশ করলাম মঠ লেনের সরু গলিটার মধ্যে। গলির মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে
আমরা এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। কিশোরী সদর দরজায় টোকা দিতেই সদর দরজাটা খুলে গেল। দরজা খুলে দিলেন স্বয়ং তারানাথ নিজে। আমাদের দুজনকে দেখে একগাল হাসি দিয়ে বললেন, আরে কি সৌভাগ্য আমার! আজকে আমি তোমাদের কথাই ভাবছিলাম যে তোমরা কতদিন আসো না আমার কাছে। হয়তো আমাকে ভুলেই গেছো, কিন্তু আমার ষষ্ঠেন্দ্রিয় আমাকে জানান দিয়েছিল আজ তোমরা আমার কাছে আসবে। তাই তো আমি চারিকে একটু দোকানে পাঠিয়েছি তোমাদের জন্যে তেলে ভাজা আনতে। ও এসে পড়বে, চলো তোমরা ভেতরে চলো, বৈঠকখানায় গিয়ে বসি। এরপর আমি আর কিশোরী তারানাথের সাথে প্রবেশ করলাম বাড়ির ভেতর। তারপর সিঁড়ি দিয়ে উঠে এলাম দোতলার বৈঠকখানায়। তারানাথ আমাদের হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। এবার আমি আর কিশোরী বৈঠকখানায় প্রবেশ করে তক্তপোষের সামনে বিছানো মাদুরটার উপরে গিয়ে বসলাম। তারানাথ গিয়ে বসলেন তক্তপোষের উপরে। এবার তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, এই বৃষ্টিমুখর কালবৈশাখীর সন্ধ্যায় আমার মন বলছিল তোমরা দুজন আমার কাছে আসবে। তার অবশ্য যথেষ্ট কারণও আছে। এই বৃষ্টিমুখর সন্ধ্যায় আমাদের বাঙালিদের চায়ের আসরে একটা দুটো ভূতের গল্প না হলে কি চলে? আর তার উপর যদি সেটা সত্য ঘটনা অবলম্বনে হয় তাহলে তো কথাই নেই। সেখানে বাচ্চা থেকে বুড়ো সব বয়সী শ্রোতারাই জমিয়ে বসে সেই গল্প শুনতে থাকে। তুমি আর কিশোরী এই দুজন আবার আমার গল্পের গুণগ্রাহী শ্রোতা। সেই কথা তো আমি তোমাদের আগেও বলেছিলাম। এই তোমাদের জন্যেই আমিও সুযোগ পেয়ে যাই নিজের অতীত জীবনের সেই সব হারিয়ে যাওয়া স্মৃতির অতল থেকে সেই সমস্ত পুরনো রোমাঞ্চকর ঘটনাগুলোকে পুনরায় উঠিয়ে আনার। আমার বলা সমস্ত গল্পই কিন্তু নিছক কোনো ছেলে ভোলানোর গল্প নয়। সেই সবই আমার সাথে ঘটা সত্যি ঘটনা, যেগুলো তোমরা কেন কোনো সাধারণ মানুষ কখনোই নিজের যুক্তি তর্কের পরিসীমা দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। কারণ এগুলো সমস্তটাই অতিলৌকিক ঘটনা। এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যেগুলোকে আমরা আমাদের যুক্তি তর্ক বা বিজ্ঞান মনস্কতা দিয়ে বিচার করতে পারি না। তাই অতি সহজেই আমরা বলে দিই যে এই সমস্ত ঘটনা কল্পনা এগুলোর সাথে নাকি বাস্তবের কোনো মিল নেই। যেমন কিশোরীকেই দেখো, ও আমার এই গল্পগুলোকে নিছকই ছেলে ভুলানোর গল্প হিসেবে বিবেচনা করে। তাই গল্পের শেষে ওর মুখে সব সময়ই একটা অবিশ্বাসীর ছাপ থাকে। আমাদের এই কথোপকথনের সময় চারি 3 কাপ চা আর তেলে ভাজা নিয়ে বৈঠকখানায় প্রবেশ করল। তারপর আমাদের দুজনকে দেখিয়ে একগাল হাসি দিয়ে বলল, কাকাবাবু, আপনারা তো বেশ অনেকদিন পরেই এলেন। আজ সকাল থেকেই বাবা আপনাদের কথা খুব বলছিল। এখন আপনারা এসে গেছেন, তাই বাবা এখন বেশ খুশি। আপনারা গল্প করুন, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে চারি চলে গেল। চলে যাওয়ার পর তারানাথ আমাদের বললেন, আরে নাও নাও, তোমরা আগে খেয়ে নাও, তারপর আমি আসল গল্পে প্রবেশ করছি। আমি চায়ের কাপটা হাতে তুলে নিয়ে চায়ে একটা চুমুক দিলাম। কিশোরী ওর সাথে আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল। তারানাথ সেই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরাল। বেশ কয়েকটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। এরপর আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, বেশ অনেক দিন হয়ে গেল আপনার কাছ থেকে কোনো জমাটি ভূতের গল্প শুনি না। আজ এই কালবৈশাখীর সন্ধ্যায় আমরা আপনার কাছ থেকে জমাটি একটা ভূতের গল্প শুনতে চাই। আপনি আজ আমাদের ওই রকমই একটা গল্প শোনান না, আমরা সেটাই শুনব। আমার আর কিশোরীর এই আবদার শুনে ঠাকুরমশাই সিগারেটে একটা লম্বা টান দিয়ে অবশিষ্টাংশটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালাটায় গুঁজে দিয়ে বললেন,
ভূতের গল্পের এক বিশাল ভাণ্ডার আমার এই মস্তিষ্কের ভেতরে বিরাজ করে। কারণ আমার এই দীর্ঘ তন্ত্র সাধনার জীবনে নানান সময় আমাকে কাটাতে হয়েছিল বিভিন্ন শ্মশানে মশানে। সেখানে থাকার সময় আমি ভৌতিক অভিজ্ঞতা বা ভৌতিক অস্তিত্বের সম্মুখীন হয়েছিলাম। তাদের মুক্তি দিয়ে ওই অতৃপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটিয়েছিলাম। আমার জীবনে যত ভৌতিক অভিজ্ঞতা ঘটেছিল তার মধ্যে বেশিরভাগই ছিল অত্যন্ত করুণ কাহিনী। কারণ ওই সমস্ত অশরীরী অস্তিত্বরা যখন জীবিত ছিল তখন এই মানুষরূপী পশুরা ওদের ওপরে শারীরিক মানসিক বিভিন্নভাবে অত্যাচার করেছিল। দীর্ঘদিন এই চলতে থাকা অত্যাচার সহ্য করতে না পেরে অনেক সময় সেই সমস্ত অত্যাচারিত ব্যক্তিরা নিজেদের জীবনকে শেষ করে দিত। কারণ ওরা ভাবত যে ওরা যদি নিজেদেরকে শেষ করে দেয় তাহলে হয়তো এই কষ্টের জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু ওরা মুক্তি পায় না, বরং অতৃপ্ত আত্মা হয়ে এই পৃথিবীতেই আটকে পড়ে এরা। আর ঠিক তখনই ওরা প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে ওঠে। ভূত প্রেত এরা কিন্তু ইচ্ছে করে কারোর ক্ষতি করতে চায় না, বরং মানুষরূপী শয়তানগুলোর জন্য এরা নিজেদের শেষ করে দেয়। ওরা এদের বাঁচতে দেয় না। কোথাও না কোথাও এই অতৃপ্ত আত্মাদের অতৃপ্ত আত্মা হবার পেছনে এই মানুষরূপী অসুরদের হাত থেকে যায়। আর যাক সেই সব কথা। আমি আজ তোমাদের আমার জীবনের ঠিক মাঝামাঝি সময়ে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনার কথা বলবো। এই কাহিনী যেমন ভয়ের ঠিক তেমনই করুণও বটে। কিন্তু মূল কাহিনীতে প্রবেশ করার আগে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 12 বছর আগের মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের অন্তর্গত পাণ্ডবেশ্বরপুর গ্রামে। কারণ এই কাহিনীর সূত্রপাত ওই গ্রামেই হয়েছিল। পাণ্ডবেশ্বর মহাদেবের জাগ্রত মন্দিরের জন্য এই গ্রামের নাম পাণ্ডবেশ্বরপুর। আর 5টা সাধারণ গ্রামের মতোই ছিল এই গ্রামটা। স্বর্গীয় জমিদার শ্রীযুক্ত ননীগোপাল সান্যাল নিজের হাতে এই গ্রামে তিল তিল করে জমিদারি গড়ে তুলেছিলেন। সুদূর পূর্ববঙ্গের যশোহরের জমিদার শ্রীযুক্ত ননীগোপাল সান্যাল মহাশয় নিজের স্ত্রী কনকমোহিনী দেবী আর ছেলে রামনারায়ণ সান্যালের সাথে পারিবারিক মামলা মোকদ্দমার সময় নিজের জমিদারি পূর্ববঙ্গের যশোহর থেকে স্থানান্তরিত করে মেদিনীপুরের ঝাড়গ্রামে চলে আসেন। ঝাড়গ্রামে আসার পর ওনারা 3 জন কিছুদিন ওনাদের পূর্ববঙ্গের যশোহরের নায়েব স্বর্গীয় শ্রীযুক্ত তারকনাথ চক্রবর্তীর বাড়িতে ছিলেন। তারকনাথ চক্রবর্তীর মৃত্যু পূর্ববঙ্গে থাকার সময় রাজরোগে আক্রান্ত হয়ে হয়। ওনার মৃত্যুতে জমিদার বাবু বেশ ভেঙে পড়েছিলেন। তারপর থেকে একের পর এক সমস্যায় জর্জরিত হতে শুরু করেছিলেন জমিদার বাবু। নায়েব মশাই ছিলেন একজন সুদক্ষ পরামর্শদাতা, তাই ওনার অনুপস্থিতিতে জমিদার বাবুকে পরামর্শ দেবার কেউই ছিল না। আইনি জটিলতা, প্রজাদের মধ্যে বিবাদ, এই সবের মাত্রা বেড়ে যাওয়ায় জমিদার বাবু একা পেরে উঠলেন না এই এত সব কিছু সামাল দিতে। তাই উনি এক প্রকার বাধ্য হয়েছিলেন পূর্ববঙ্গের জমিদারের কিছুটা
ওনার দূর সম্পর্কের ভাই মানসিংহ চৌধুরীকে হস্তান্তর করে মেদিনীপুরে চলে আসেন। এরপর কেটে গেছে বেশ কয়েকটা বছর। জমিদার বাবু শ্রীযুক্ত ননীগোপাল সান্যাল মহাশয় নিজের জমিদারি গড়ে তুললেন এই মেদিনীপুরের ঝাড়গ্রামের পাণ্ডবেশ্বরপুর গ্রামে। এই পরিবারের কুলদেবতা হলেন এই পাণ্ডবেশ্বর মহাদেব। জমিদার বাবু ছিলেন যথেষ্ট প্রজাবৎসল। তাঁর জমিদারিতে প্রজাদের ভালোই দিন কাটছিল। স্বর্গীয় তারকনাথ চক্রবর্তীর ছেলে রামতনু চক্রবর্তী এই জমিদারির নায়েব। বাবার মতো উনিও ছিলেন যথেষ্ট বিচক্ষণ প্রকৃতির মানুষ। এই জমিদারিতে জমিদার বাবু একমাত্র রামতনুকেই বিশ্বাস করতেন, নিজের ছেলের মতোই স্নেহ করতেন। কিন্তু এটা তো গেল জমিদারির কথা। জমিদার বাবু নিজে সকল প্রজাদের সন্তান স্নেহে ভালোবাসতেন ঠিকই, কিন্তু ওনার নিজের ছেলে রামনারায়ণ সান্যালকে উনি ভালোবাসা দিলেও রামনারায়ণ ছিল উচ্ছৃঙ্খল প্রকৃতির। ছোটবেলা থেকেই রামনারায়ণ ছিল প্রচণ্ড জেদি, একরোখা প্রকৃতির। জমিদার বাবুর প্রতিপত্তি খাটিয়ে নানান রকমের খারাপ কাজে সে যুক্ত হয়েছিল। ওই ছোট বয়স থেকেই মদ, মেয়ে মানুষের প্রতি একটা আলাদাই আকর্ষণ সৃষ্টি হয়েছিল ওর মধ্যে। জমিদার বাবুদের পূর্ববঙ্গ ছেড়ে আসার পেছনে এটাও ছিল একটা কারণ। পূর্ববঙ্গে থাকাকালীন সময়েই এই সমস্ত অপকর্মে নিজেকে যুক্ত করা শুরু করেছিল রামনারায়ণ। রামনারায়ণ প্রায়ই জমিদার বাবুকে বলতো, বাবা মশাই, আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিন তো। এইভাবে রোজ রোজ আপনার কাছে এসে বিক্রির মতো টাকা পয়সা চাইতে আমার ভালো লাগে না। আমার কি কোনো মান সম্মান নেই আমার বন্ধুদের কাছে? আপনি হয়তো জানেন না, আমার অনুপস্থিতিতে ওরা আমাকে বলে বাপের হাতের পুতুল। বাবা মশাই, আমি এই অপমান সহ্য করতে পারছি না। আমি চাই আপনি আমার ভাগটা বুঝিয়ে দিন আমাকে, আমি এতেই খুশি। আপনার সমস্যারও সমাধান হয়ে যাবে। নিজের ছেলের ওইটুকু বয়সে এই সমস্ত কথা শুনে জমিদার বাবু তাকে বলতেন, দেখ খোকা, এইটা তোর লেখাপড়া করার বয়স। তোকে লেখাপড়া করে অনেক বড় হতে হবে। এই সমস্ত কিছু করে কোনো লাভ হবে না জীবনে, বরং আখেরে তোর ক্ষতিই হবে। এইভাবে তুই যদি স্কুলে না গিয়ে ওই সমস্ত আজে বাজে ছেলেদের সাথে মিশে দিনরাত পতিতা পল্লীতে গিয়ে পড়ে থাকিস, তাহলে কি আমাদের এই পরিবারের মান সম্মান থাকবে? তাছাড়া এখনও তোকে সম্পত্তির ভাগ দেওয়ার মতন সময়ও আসেনি। সঠিক সময় এলে ঠিকই সম্পত্তির ভাগ পাবি। নিজের বাবা মায়ের কাছ থেকে এই কথা শোনার পর রাগে গজগজ করতে করতে চলে যেত রামনারায়ণ। কিন্তু সে পতিতা পল্লীতে যাওয়া বন্ধ করেনি। ওর কাছ থেকে টাকা ধার করে বেশ্যা মেয়েদের উপর অবলীলায় ওই সমস্ত টাকা ও উড়িয়ে আসত। এইভাবেই পাওনাদারের কাছে বিশাল অঙ্কের টাকা বাকি পড়তে শুরু করেছিল। দিন নেই রাত নেই, যখন তখন পাওনাদারের দল জমিদার বাড়ির বহির্মহলে এসে হাঁক ডাক শুরু করত। জমিদার বাবু আর গিন্নিমা নায়েব মশাইয়ের সাথে সেই পাওনাদারের কাছে যেত। তাদের পাওনা কোনো মতে মিটিয়ে বিদায় করত জমিদার বাড়ি থেকে। কিন্তু এই ঘটনা বেড়েই চলল, প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। যশোহরের প্রজারাও নানা রকম বাঁকা কথা শোনাতে শুরু করলো জমিদার বাবুদের নিয়ে। কিন্তু রামনারায়ণের এসবে বিন্দু মাত্র যায় আসত না, বরং ও নিজের কাম বাসনা আর মদ্যপানের লালসা বেশ ভালোভাবেই মিটিয়ে চলেছিল। এইভাবে যখন রামনারায়ণের বয়স 30-এর ঘরে, তখন জমিদার বাবু যশোহরে থাকা উচিত মনে করলেন না।
তাই চলে এলেন পাণ্ডবেশ্বরপুর গ্রামে। উনি ভেবেছিলেন নতুন জায়গায় এলে যদি ওনার ছেলের মতি ফেরে। রামনারায়ণের উচ্ছৃঙ্খলতার জন্য ওর প্রথাগত শিক্ষা বেশ কয়েক বছর আগেই বন্ধ হয়ে গিয়েছিল। জমিদার বাবু আর গিন্নিমার ইচ্ছা ছিল ছেলেকে বিলেতে উচ্চশিক্ষার জন্যে পাঠাবেন, কিন্তু সেই স্বপ্নই থেকে গিয়েছিল ওনাদের। এই ছিল জমিদার পুত্র রামনারায়ণ সান্যালের কথা। রামনারায়ণ এখানে এসেও কিছুদিন নায়েবের ছেলের সাথে ঘুরে ঘুরে জমিদারি অর্থাৎ এই গ্রাম পরিভ্রমণ করেছিল। অল্প অল্প জমিদারের কাজও শিখেছিল। বেশ কিছুদিনের মধ্যেই ওদের দুজনের বন্ধুত্ব হয়ে গেল। এই বন্ধুত্বের পেছনে ছিল রামতনু চক্রবর্তীর এক স্বার্থ, কারণ রামতনু চক্রবর্তীর মনে এই জমিদারের মালিক হবার সুপ্ত ইচ্ছা ছিল। কিন্তু ওর এই স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল ওই রামনারায়ণ সান্যাল। তাই এবার রামনারায়ণকে হাতিয়ার বানিয়ে রামতনু নামল জমিদারি দখলের লড়াইয়ে। রামতনু একদিন রামনারায়ণকে বলল, দাদাবাবু, আমি খবর পেয়েছি পতিতাপল্লীতে এক নতুন পতিতা নাকি এসেছে। ওর নাম হলো কনক চাঁপা। ওর রূপ এতই সুন্দর যে ওকে দেখার পর ওর সাথে সঙ্গ করার জন্য নাকি দূর দূরান্ত থেকে লোকজন সব ছুটে আসছে। কিন্তু আমি আবার ভাবলাম, ওই সুন্দরী রূপসী কেন অন্যের সম্পত্তি হতে যাবে? ওকে তো শুধু আমার দাদাবাবুর সাথেই মানাবে। চলো দাদাবাবু, আজ সন্ধ্যের পর আমি আর তুমি ওখানে চাই। কনক চাপাকে গিয়ে একবার বরং দেখে আসি। বেশ, তুমি যখন বলছো তখন আমি যাব ওই নীলকণ্ঠ পাখির কাছে। ওই নীলকণ্ঠ পাখি তাহলে আমার হবে আজ। এরপর সেদিন সন্ধ্যার পর জমিদার বাড়ির ফিটন গাড়িতে উঠে ওরা দুজন রওনা দিল ঝাড়গ্রামের বিখ্যাত কুঞ্জগাছি পতিতাপল্লীতে। যথারীতি ঘণ্টাখানেকের পথ অতিক্রম করে ওরা এসে উপস্থিত হলো পতিতাপল্লীতে। এরপর গাড়ি থেকে নেমে ওরা দুজন প্রবেশ করল পতিতাপল্লীর ভেতরে। সেদিন পতিতাপল্লীর প্রতিটা ঘরেই বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু ওরা বাকি ঘরগুলোতে না গিয়ে কনক চাঁপার ঘরের দিকে এগিয়ে চলল। পতিতাপল্লীর ঠিক মাঝামাঝি স্থানে ছিল কনক চাঁপার ঘর। বাইরে থেকে ঘরটাকে বেশ সুন্দর দেখাতো, কারণ ও ছিল এই পতিতাপল্লীর প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই বেশ আলো দিয়ে ঝলমল করে সাজানো হয়েছিল ওর ঘরটা। ঘরের ভিতর থেকে ভেসে আসছিল সুন্দর গানের শব্দ। রামতনু এবার রামনারায়ণকে বলল, দাদাবাবু, এটাই সেই কনক চাঁপার ঘর। চলো আমরা ভেতরে যাই। আজকে কনক চাঁপা শুধু তোমার। সত্যি নায়েব, তোমার তুলনা নেই। সাধে কি বাবা মশাই তোমাকে এতটা স্নেহ করেন? তোমার মতো বন্ধু পেয়ে আমি সত্যি ধন্য হয়েছি। এই কথা বলে রামনারায়ণ এগিয়ে গেল কনক চাঁপার ঘরের দিকে। ওই দিকে তাকিয়ে রামতনু কুটিল হাসি হেসে মনে মনে রামনারায়ণের উদ্দেশ্যে বলল, যাও যাও রামনারায়ণ, পতিতাপল্লীর ভেতরে যাও। মেতে ওঠো পতিতা মেয়ে আর মদের নেশায়। একেবারে বুঁদ হয়ে থাকো কাম কামিনীর খেলায়। কারণ তুমি যতই সবের মধ্যে থাকবে, ততই আমি জমিদার বাবুকে বশ করে এই সম্পত্তির মালিক হয়ে উঠব। রামনারায়ণ
কনক চাঁপার ঘরের ভেতরে প্রবেশ করে দেখল সুন্দর নীল রঙের শাড়ি পরে কনক চাঁপা বসে রয়েছে তক্তপোষের উপর। এক মনে একটা বাঁশি নিয়ে চুপচাপ বাজিয়ে চলেছে সুমধুর সুরে। রামনারায়ণ কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়েছিল কনক চাঁপার দিকে। তারপর যখন বাঁশি থামল, তখন কনক চাঁপা ঘুরে সামনে তাকিয়ে দেখল রামনারায়ণ দাঁড়িয়ে আছে। রামনারায়ণকে দেখে কনক তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে বলল, আসুন কর্তাবাবু, দাঁড়িয়ে কেন, বসুন। ক্ষমা করবেন, আপনাকে এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলাম। তুমি কেন ক্ষমা চাইছো? বরং ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি এলাম বলেই তো তোমার বাঁশির সুর থেমে গেল। এই কথা শুনে সুরা ভর্তি গেলাস সামনে এগিয়ে দিতে দিতে কনক রামনারায়ণকে বলল, কর্তাবাবু, আমার সম্বল বলতে আমার এই বাঁশিটা। এই নরকের মধ্যে একদণ্ড শান্তি আমাকে একমাত্র এই বাঁশিটাই এনে দেয়। এই বাঁশি আমাকে আমার মনের সকল কষ্ট দুঃখ সব কিছু থেকে একটু শান্তি প্রদান করে, তাই আমি এই বাঁশি বাজাই। কনক, তুমি যদি চাও তাহলে তুমি আমার হতে পারবে। আমি এই গ্রামের জমিদার শ্রীযুক্ত ননীগোপাল সান্যালের ছেলে রামনারায়ণ সান্যাল, এই গ্রামের ভবিষ্যৎ জমিদার। তুমি যদি আমার হও তাহলে আমি তোমায় সকল সুখ এনে দেব। এই নরকে তোমায় থাকতে হবে না। আমি তোমায় আমার স্ত্রীর মর্যাদা দেব। কর্তাবাবু, আবেগের বশে আপনি জানেন না যে আপনি কি বলছেন। বাবু, আমরা নষ্ট মেয়ে মানুষ। সমাজে আমাদেরকে পতিতা, বেশ্যা এইসব বলে ডাকা হয়। পরপুরুষের মনোরঞ্জন করা, ইচ্ছা না থাকলেও তাদের সাথে সঙ্গমে লিপ্ত হওয়াই আমাদের কাজ। সেখানে দাঁড়িয়ে আপনি আমার সাথে ঘর করার কথা বলছেন? না কর্তাবাবু, আপনারা সমাজের গণ্যমান্য ব্যক্তি। জমিদারের রক্ত বইছে আপনার শরীরে। আপনি একজন সামান্য পতিতা নারীকে কিভাবে বামন হয়ে কি করে চাঁদে হাত বাড়াই বলুন তো? আমি তো এমনিতেই নষ্টামি মানুষ, কিন্তু যদি আপনি আমাকে বিয়ে করেন তাহলে তো আপনাকে আপনার পরিবার সমাজচ্যুত করবে। তাই কর্তাবাবু, আমার অনুরোধ এটাই যে আপনি নিজে সর্বনাশ করবেন না। এতক্ষণে কনকের কথাগুলো মন দিয়ে শোনার পর নেশা জড়ানো গলায় রামনারায়ণ ওকে বলল, না গো কনক, আমি সমাজের তোয়াক্কা করি না। আমি যখন বলেছি তোমাকে নিজের স্ত্রীর মর্যাদা দেব, তখন সেখান থেকে আমাকে কেউ টলাতে পারবে না। আমি এই গ্রামের ভাবি জমিদার শ্রী রামনারায়ণ সান্যাল। তোমাকে এই কথা দিচ্ছি যে তুমি আজ থেকে আমার। আমি তোমার সকল কিছুর দায়িত্ব নিলাম। নিজেকে কখনো একা মনে করো না। এরপর রামনারায়ণ কনককে জড়িয়ে ধরল। কনক নিজেকে মিশিয়ে নিল রামনারায়ণের বুকে। সেদিন রাতে রামনারায়ণ আর কনক চাঁপা মেতে উঠেছিল আদিম রসাত্মক খেলায়। পতিতাপল্লীর বাইরে ফিটন গাড়িতে বসে থাকা নায়েব রামতনু চক্রবর্তী তখন মনে মনে আবারও বলল, বাবা রামনারায়ণ, বেশ ভালোই তো খেলা শুরু করেছো। তোমার কামের আগুন আর মদের নেশা, এই দুটোই তোমাকে বশে আনার মোক্ষম ঔষধ। আমি জানতাম রামনারায়ণ, তুমি ওই কনক চাঁপার প্রেমে পড়বেই। বারবার ফিরে ফিরে এখানেই আসবে তুমি।
তুমি বরং এখানেই থাকো রামনারায়ণ, আমি ওদিকে বরং জমিদার বাবুর কাছ থেকে এক এক করে তোমাদের সব কিছু নিজের করে নেব। আমার বাবা বড় বোকা ছিল, তাই চিরকাল তোমার বাবার আজ্ঞাবহ দাস হয়েছিল, কিন্তু আমি সেই রকম ধাতু দিয়ে গড়া নয়। আমি ঠিক নিজের লাভের অঙ্কটা দেখব। এই জমিদারি একদিন আমি আমার নিজের করে নেব। তুমি থাকো তোমার কাম কামিনীদের নিয়ে। তোমাকে নিয়ে যদিও আমার এখনো অনেক কিছু করানোর আছে, এটা তো এখন সবে শুরু। এবার তুমি খালি বসে বসে চুপচাপ দেখতে থাকো যে আমি রামতনু চক্রবর্তী তোমাকে দিয়ে ঠিক কি কি করাই। এই বলে রামতনু গাড়ি থেকে নেমে পাশের ঘোড়াশাল থেকে একটা ঘোড়া নিয়ে ওই পতিতা পল্লীর থেকে চলে গেল জমিদার বাড়ির দিকে, যাতে সন্দেহের তীর ওর দিকে না আসতে পারে। এদিকে তখন পতিতা কনক চাঁপা আর রামনারায়ণ কামের খেলায় মেতে উঠেছিল। রামতনু চক্রবর্তীর উদ্দেশ্য সফলের পথে এগিয়ে যেতে শুরু করল। এরপর থেকে প্রায় প্রতি রাতেই রামনারায়ণ পতিতা পল্লীতে গিয়ে কনকের সাথে মিলিত হতো। এইভাবে একদিন রামনারায়ণ রামতনুকে বলল, নায়েব, আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো বলে ভাবছি, বলতেই পারছি না। আমি আসলে ওই পতিতা কনক চাপাকে ভালোবেসে ফেলেছি, ওকে বিয়ে করার মনস্থ করেছি। এসব তুমি কি কথা বলছো গো দাদা বাবু? আরে ওইসব পতিতাদের সাথে সঙ্গম করা যায়, কিন্তু সংসার করা যায় না কো। তোমরা হলে বনেদি পরিবার, কত প্রভাব প্রতিপত্তি তোমাদের। সেই দিক থেকে তোমার ওই পতিতাকে বিয়ে করার শোভা পায় না গো। যদি কর্তাবাবু এসব জানতে পারেন তাহলে জমিদারি তো দূর, সম্পত্তির কানা করিও তুমি পাবে না কো। এবার তুমি যদি সেটাই চাও তাহলে আমার বাপু কিছু বলার থাকে না। তোমার ইচ্ছা, সেটা যা খুশি করো। এই বলে নায়েব রামতনু চলে গেল। কিন্তু এদিকে রামনারায়ণের পরপর সঙ্গমের ফলে পতিতা কনক চাঁপার মধ্যে গর্ভবতীর চিহ্ন ফুটে উঠতে লাগল। সেদিন রাতে যখন রামনারায়ণ পতিতা পল্লীতে গেল, তখন কনক চাঁপা ওকে বলল, কর্তাবাবু, এইভাবে কতদিন এই পতিতা পল্লীতে আমার সঙ্গে মিলিত হবেন? বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ হবেন না? এদিকে আমার আপনার মিলনের ফসল, আপনার সন্তান যে আমার গর্ভে, এই সন্তানকে আপনি গ্রহণ করুন। কনক চাঁপার কাছ থেকে এই কথা শোনার পর নেশাগ্রস্ত অবস্থায় একটা ব্যঙ্গের হাসি হেসে ওকে বলল, ধর শালি, তুই একটা বাজারি মেয়ে ছেলে, দিনে রাতে 14টা পুরুষ মানুষের সাথে বিছানা গরম করিস, তোর আবার সংসার, হ্যাঁ? তাও আবার জমিদার বাড়ির বউ। যত সব দিবা স্বপ্ন। সেদিনগুলোতে নেশা বেশি হয়েছিল, তাই নিজেকে সামলাতে পারিনি। কিন্তু তার মানে এই নয় যে তুই ওই পাপকে আমার ঘাড়ে চাপিয়ে দিতে পারিস। হ্যাঁ, আমার পক্ষে তোর মতো পতিতাকে বিয়ে করা সম্ভব নয়। রইল বাকি ওই বাচ্চাটার কথা, ওকে নষ্ট করে দে, আর নষ্ট করে দিয়ে আমাকে মুক্তি দে। আমি আগেই বলেছিলাম আপনাকে, আমার সাথে মিলিত হবেন না, কারণ আপনি বনেদি জমিদার বাড়ির ছেলে, আর আমার সাথে আপনার সম্পর্ক হয় না। কিন্তু আপনি শোনেননি। এতদিন ধরে শুধু আমাকে ব্যবহার করে গেছেন। আজ যখন আপনার সন্তান আমার গর্ভে, তখন আপনি আমায় অস্বীকার করলেন। ঠিক আছে কর্তাবাবু, আমি আমার সন্তানের অধিকার ঠিকই বুঝতে আসবো আপনার কাছে। তখন দেখব আপনার এই ভাবমূর্তি কোথায় থাকে। আমি আবার আসবো কর্তাবাবু। এত সহজ নয়,
এত সহজ নয় সবকিছু অস্বীকার করা। এই বলে কনক চাঁপা সেই রাতেই নিজের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে পতিতাপল্লী ছেড়ে চলে গেল। কারণ এখানে থাকলে ওর সন্তানকে পদে পদে বেজন্মা পেশার সন্তানের তকমা পেতে হবে। তাই কনক চলে গেল ওই স্থান থেকে শহরে। এই সমস্ত ঘটনা রামনারায়ণের চোখের সামনেই ঘটেছিল। সেদিন রামনারায়ণ ওখান থেকে ফিরে রামতনুকে বলল, নায়েব, বড় সমস্যায় পড়েছি। ওই বেশ্যা তো সন্তান সম্ভবা। ও বলছে এই সন্তান নাকি আমার, ওর মিলনের ফসল। নায়েব, আমি ওকে বিয়ে করতে চাই না, সেটা ওকে বলেছি। ও আমায় বলল ওর নিজের অধিকার ঠিকই বুঝে নিতে আসবে, আজ না হোক কাল। এবার তুমি আমাকে বলো আমার কি করণীয়। দেখো দাদাবাবু, তোমার কাছে এখন একটাই রাস্তা খোলা আছে। সেটা হলো ওই বেশ্যাকে চিরকালের মতো এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া। কারণ ও যদি বেঁচে থাকে তাহলে আজ না হোক কাল ও এখানে ফিরে আসবেই। তখন ওই বাচ্চাটাকে ও সাথে নেবেও। তখন আবার তোমাকে ওকে ও স্ত্রীর অধিকার দিতে হবে। ওই বেশ্যার বাচ্চাটা হবে তোমাদের জমিদার বাড়ির ভবিষ্যৎ। কর্তাবাবু অসুস্থ, উনি যদি এসব কথা জানতে পারেন না তাহলে আর শোক সহ্য করতে পারবেন নেকো। তুমি কিছু চিন্তা করো না দাদাবাবু, আমার চেনা একজন ভাড়াটে খুনি আছে, ওকে সবাই মঙ্গল সিং বলে ডাকে। ওর দলের লোকেরা খুন না করে মুখে ভাত তোলে না। তুমি যদি চাও তাহলে আমি মঙ্গল সিংকে বরং এখনই খবর দিচ্ছি, আজ রাতের মধ্যেই তোমার কাজ হয়ে যাবে। নায়েবের কথায় রামনারায়ণ সম্মতি জানিয়ে দিল। এরপর নায়েব রামনারায়ণকে নিয়ে গেল মঙ্গল সিংয়ের ডেরায়। স্টেশনের কাছাকাছি মঙ্গল সিংয়ের ডেরা। ওখানে পৌঁছে রামনারায়ণ মঙ্গল সিংকে সমস্ত কথা খুলে বলল। সব শোনার পর মঙ্গল সিং ওদের বলল, ঠিক আছে বাবু, আপনাদের কাজ হয়ে যাবে। আমি আর আমার দল ওই বেশ্যা মাগিটাকে দেখে নেব। ওকে তো শহরে যাওয়ার জন্য এখান থেকেই ট্রেনে উঠতে হবে। ওর ওই ট্রেনে যাত্রাই ওর মরণ যাত্রা হবে। এরপর রামনারায়ণ মঙ্গল সিংদের কিছু মোটা অঙ্কের টাকা ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে এলো। এরপর ঠিক ওদের ওখান থেকে যাবার পর নিজের সকল জিনিসপত্র সাথে নিয়ে কনক স্টেশনে এসে উপস্থিত হলো। যখন ও এখানে এসে উপস্থিত হলো তখন মঙ্গল সিংয়ের একটা লোক এই খবরটা মঙ্গল সিংকে জানিয়ে দিল। এরপর ওরা কয়েকজন মঙ্গল সিংকে সাথে নিয়ে নিঃশব্দে কনককে অনুসরণ করতে শুরু করল। যথারীতি নির্দিষ্ট সময়ে ট্রেন এলো স্টেশনে। কনক এবার ওই ট্রেনে উঠে পড়ল। মঙ্গল সিংয়ের লোকরাও উঠল ওই একই ট্রেনে। হুইসেল দিয়ে ট্রেন রওনা দিল ঝাড়গ্রাম স্টেশন থেকে। ট্রেন এগিয়ে চলল তার আপন গতিতে কলকাতা অভিমুখে। গর্ভবতী অবস্থায় এতটা পথ পায়ে হেঁটে স্টেশনে আসায় কনক ক্লান্ত থাকায় ট্রেনের জানালার পাশে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। জানি না কতক্ষণ ও এইভাবে ঘুমিয়েছিল, কিন্তু ওর ঘুমটা ভেঙে গেল গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে। রে মাগি, ঘুমাচ্ছিস নাকি? শালি, তোর মতন বাজারি মেয়েরা কি রাতে ঘুমোয়? তোরা তো সারা রাত পুরুষের মনোরঞ্জন করিস, তাহলে আজ কেন ঘুমাচ্ছিস? হ্যাঁ, ওঠ। কনক এবার চমকে সামনে তাকালো। দেখলো জোনা দশেক পুরুষ, পরনে ছিল যাদের খাটো ধুতি, সারা শরীরে লাগা ছিল তেল সিঁদুরের ছাপ। সকলের হাতে চকচক করছিল ধারালো অস্ত্র। বিকট অট্টহাসিতে ফেটে পড়েছিল ওরা। এই দৃশ্য দেখে ভয়ার্ত গলায় কনক ওদের বলল, কে আপনারা? এখানে কেন এসেছেন? আমরা কি
আমরা যমদূত, তোর কাল আমরা, তোকে মারার জন্য আমরা এসেছি রে মাগি। প্রায় 1 লাখ টাকায় রফা হয়েছে। তোকে চির ঘুমে ঘুম পাড়ানোর জন্য এসেছি আমরা। আমায় ছেড়ে দিন, আমি তো কোনো ক্ষতি করিনি আপনাদের, আমায় ছেড়ে দিন। এই বলে কনক ওই ভরা গর্ভাবস্থায় ট্রেনের ভিতরে দৌড়তে শুরু করলো প্রাণ বাঁচানোর আশায়। তখন ওর মুখ দিয়ে বেরিয়ে আসছিল শুধু একটাই কথা, বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে এরা। এই যে ভাই, আমাকে আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, আপনারা আমায় বাঁচান, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। কিন্তু সেদিন ওই ট্রেনে উপস্থিত কোনো যাত্রী ভয়ে কনককে সাহায্য করতে এগিয়ে আসেনি। কনক নিজের প্রাণ বাঁচানোর জন্য একদম ট্রেনের খোলা দরজার সামনে এসে উপস্থিত হলো। ওই খুনিদের দল ওখানে এসে উপস্থিত হলো। কনকের হাত ধরে টানতে শুরু করলো, কিন্তু এবার কনক কয়েকবার ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিল। কিন্তু টাল সামলাতে না পেরে ওই খোলা দরজা দিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গেল লাইনের উপর। নিমেষের মধ্যে একটা রক্ত জল করা আর্তনাদ ভেসে এলো। চলন্ত ট্রেনের তলায় পড়ে কনকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওর ধড় থেকে মাথা আলাদা হয়ে গেল। কনক চাঁপা মারা গেল। এরপর ওই খুনিরা নিজেদের জায়গায় ফিরে এসে মঙ্গল সিংকে সমস্ত কথা খুলে বলল। সব শুনে মঙ্গল সিং বেশ খুশি হলো। এরপর এই খবরটা গিয়ে পৌঁছালো রামতনু আর রামনারায়ণের কাছে। সব কিছু শোনার পর রামতনু রামনারায়ণকে বলল, দাদাবাবু, তোমার সব পথ এবার পরিষ্কার হয়ে গেছে। তোমাকে কেউ আর সন্দেহ করবে না, কোনো কলঙ্কের দাগও তোমার উপর আসবে না। এবার তুমি নিশ্চিন্তে বিয়ে করে সংসারী হও। আমি তোমার জন্য একটা ভালো মেয়ে দেখে রেখেছি গো। যদি তুমি অভয় দাও তাহলে আমি কর্তাবাবু আর গিন্নিমার কাছে প্রস্তাবটা রাখতে পারি। ঠিক আছে নায়েব, তুমি যখন এটাই চাও তাহলে বাবা মশাইয়ের কাছে প্রস্তাবটা রেখে দেখো, আমার এতে কোনো আপত্তি নেই। এই কথা শুনে রামতনু বেশ খুশি হলো, কারণ এই বিয়ের পেছনেও ছিল ওর একটা উদ্দেশ্য। এরপর পরের দিন সকালে রামতনু রামনারায়ণের সাথে জমিদার বাবু আর গিন্নিমার কাছে এসে বলল, কর্তাবাবু, গিন্নিমা, আমি অনেকদিন ধরেই আপনাদের কাছে একটা কথা বলবো বলবো করে ভাবছি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। যদি কর্তাবাবু অভয় দেন তাহলে কথাটা বলতে পারি। নায়েব, তুমি বয়সে আমার ছেলের মতন, তোমার অনুমতি আলাদা করে চাইবার দরকার নেই। তুমি নির্দ্বিধায় তোমার কথা বলতে পারো। কর্তামশাই, বেশ অনেক বছর হয়ে গেল তো দাদাবাবু বাউন্ডুলের মতন জীবন কাটাচ্ছে। সংসারে বলুন বা জমিদারিতে বলুন একদমই মন নেই। তাই আমি ভাবছিলাম যদি দাদাবাবুর বিয়ে হয় তাহলে হয়তো দাদাবাবু একটু সংসারী হবেন। তাই আমি আপনাদের অনুমতি না নিয়েই পাশের গ্রামের জমিদার শ্রীযুক্ত পলাশকান্তি চট্টরাজের মেয়ে কুহকিনীর সাথে দাদাবাবুর সম্বন্ধ করেছি। কর্তাবাবু, ওনারা বেশ কিন্তু সম্ভ্রান্ত, বনেদি পরিবার, পাল্টি ঘর। তাছাড়া কুহকিনী রূপে যেমন লক্ষ্মী তেমনই গুণে আবার সরস্বতী। দাদাবাবুর সাথে বেশ ভালোই কিন্তু মানাবে। এবার আপনারা দুজন যদি একটিবার কুহকিনীকে দেখে আসেন তাহলে বড় ভালো হয়। আমি আশা করি আপনাদের ভালোই লাগবে। নায়েব, তোমায় আমি বিশ্বাস করি। আমি জানি আমার পর যদি কেউ আমার ছেলের ভালো চায় সেটা একমাত্র তুমিই চাইবে। তাই তুমি যেটা উচিত বলে মনে করেছো সেটাই করেছো। আমি আর তোমার গিন্নিমা ওই মেয়েকে দেখতে যাব। খুব তাড়াতাড়ি এই বিয়ে হবে। তুমি এর সকল ব্যবস্থা করবে। এরপর যথারীতি একদিন নায়েব জমিদার বাবু, গিন্নিমা আর রামনারায়ণকে নিয়ে গেল
জমিদার শ্রীযুক্ত পলাশকান্তি চট্টরাজের ভদ্রাসনে কুহকিনীকে আশীর্বাদ করতে। তোমরা শুনছো স্কেটেলসের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প স্কন্ধ কাটার কবলে। আমার আজকের গল্পটা এতদূর পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার আজকের ভিডিওটাকে একটা লাইক করো। আর স্কেটেলসে তোমরা যারা নতুনরা রয়েছো তোমরা এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের গল্প থেকে তোমাদের জন্য প্রশ্ন, গ্রামের সবাই যে স্কন্ধকাটা পিশাচিনীর দেখা পেয়েছিল সেই পিশাচিনী আদপে কে ছিল? তোমরা কমেন্ট করে আমাকে সঠিক উত্তর জানাও। আশীর্বাদ পর্ব খুব ভালো করে মিটে গেল। এরপর রামতনু কুহকিনীর বাবাকে একটু আড়ালে নিয়ে এসে বলল, জমিদার বাবু, আপনার মনে আছে তো আমি আপনাকে বলেছিলাম যে যে করেই হোক এই বিয়ে হবেই। দেখুন আজ আশীর্বাদটাও হয়ে গেল। আপনি কুহকিনীকে শিখিয়ে দিন, ওই বাড়িতে যখনও যাবে সেদিন থেকে যেন ও আমার কথা সব শুনে চলে। আমি যা বলবো তাই যেন সব করে। এই রামনারায়ণ কোনোদিনই কিন্তু জমিদার হতে পারবে না, কারণ ওর এসবে কোনো মতিগতি নেই। তাই ওকে সামনে রেখে আমি জমিদার হব। এই কাজে আপনার মেয়ে যাতে আমাকে সাহায্য করে সেই মতন ওকে ভালো করে সব শিখিয়ে পড়িয়ে দিন। এই একমাত্র শর্তেই কিন্তু এই বিয়েটা হবে। তিনি এই শর্তে রাজি হয়ে গেলেন। এরপর যথারীতি কয়েক মাসের ব্যবধানে বিবাহ সম্পন্ন হল। কিন্তু এরপরেই ঘটল ভয়াবহ ঘটনা। বৌভাতের রাতে যখন সকল অতিথি জমিদার বাড়িতে আনন্দে মশগুল, ঠিক সেই সময় দুজন গ্রামের লোক এলো জমিদার বাড়ির বাহির মহলে, যেখানে তখন জমিদার বাবু কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোককে নিয়ে বসেছিলেন। ওই লোকগুলোকে দেখে জমিদার বাবু ওদের বললেন, কি ব্যাপার, তোমরা এই সময় এখানে? তোমাদের এইরকম ভীত সন্ত্রস্তই বা দেখাচ্ছে কেন? জমিদার বাবুর কথা শুনে ওই লোক দুজন ভয় মিশ্রিত গলায় জমিদার বাবুকে বলল, কর্তাবাবু, স্টেশনে ভূত আছে, স্কন্ধকাটা ভূত। আমরা নিজেদের চোখে দেখেছি কর্তাবাবু। আমি আজ সন্ধ্যের পর যখন স্টেশনের ওপর দিয়ে ফিরছিলাম না বাবু, ঠিক তখন লাইনের ওপর দিয়ে না এই একটা কালো রঙের ছায়ামূর্তিকে দেখতে পাই। প্রথমে আমরা কিছুটা অবাক হয়ে তাকিয়েছিলাম ওটার দিকে, কিন্তু তারপর দেখলাম ওই ছায়ামূর্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তারপর আবার পরক্ষণেই দেখি স্টেশনের উপর ওই ছায়ামূর্তির আবার আবির্ভাব ঘটলো। এরপরে আমরা দেখলাম ওই নারী মূর্তি ধীরে ধীরে শাড়ি পরা এক ধর থেকে মাথা আলাদা হয়ে যাওয়া স্কন্ধ কাটা মূর্তিতে পরিণত হলো। সেই কাটা মাথার স্থান দিয়ে শত ধারায় রক্ত বেরিয়ে আসছিল। এছাড়া ওই নারীর কোলে ছিল এক ভয়াবহ শিশু। স্থিরভাবে ওই নারী মূর্তি আমাদের পথ আটকে দাঁড়িয়েছিল। এরপর কর্তাবাবু, আমরা প্রাণের ভয় ওখান থেকে তাড়াতাড়ি দৌড়ে নেমে এলাম। এরপর আমরা দৌড় থামাইনি, দৌড়াতে দৌড়াতে আমরা এখানে আপনার কাছে এসে থামলাম। বিশ্বাস করুন কর্তাবাবু, আমরা মিথ্যে কথা বলছি না গো। ধুর, ভূত প্রেত বলে কিছু হয় নাকি? ওসব তোমাদের মনের ভুল। কই, এত বছর ধরে স্টেশনে যাতায়াত করা হয়, কখনো তো এসব কথা শুনিনি। তাহলে আজ কিভাবে এসবে বিশ্বাস করি? জমিদার বাবুর কথা শুনে ওই দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ওরা চুপচাপ চলে গেল ওখান থেকে। কিন্তু সেদিন রাতে এমন একটা ঘটনা ঘটল যেটা গোটা জমিদার বাড়ির সকল সদস্যদের মধ্যে ভয়ের সৃষ্টি করে দিয়েছিল। যথারীতি রাত গভীর হলো, সবাই যে যার মতো শুতে গেল। রামনারায়ণ কুহকিনীকে নিয়ে ঘরে গেল, কিন্তু ঘরে ঢুকে যে দৃশ্য দেখল ওরা দুজন, তাতে ওদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেল। ওরা দেখল সাজানো বিছানার উপর পেছন ঘুরে বসেছিল এক নারী মূর্তি। পরনে ছিল তার লাল পাড়ের শাড়ি, চুল ছিল খোলা। দমকা বাতাসে ওই চুলগুলো কাল নাগিনীর মতো উড়ছিল। একটা অপার্থিব বাঁশির শব্দ ভেসে আসছিল সেই দিক থেকে। কুহকিনী নিজের মনে সাহস এনে বলল, এই কে তুমি?
এখানে কি করে এলে? কুহকিনীর এই কথা শুনে ওই নারীর বাঁশি থামল। এবার ওই নারী অপার্থিব কণ্ঠে ওই পেছন ফেরা অবস্থায় বলল, আমাকে জিজ্ঞেস করছো যে সে কিভাবে এখানে এলো? হ্যাঁ, আমি তো হাওয়া, তাই সবখানেই আমার বিরাজ, সবেতেই আমার অবাধ বিচরণ। নতুন জীবন শুরু করছো তুমি, তাই তো? তাই তোমাকে শুভেচ্ছা জানাতে আমি এসেছি। আজকের এই শুভ অনুষ্ঠান আমাকে ছাড়া অসম্পূর্ণ, তাই আমাকে তো আসতেই হতো। তোমার বরের জন্য আমাকে আসতেই হলো। এই বলে ওই নারী এক ঝটকায় পেছন ফিরে তাকালো। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর সেই দৃশ্য! ভয়াবহ এক নারীর মুখ, রক্তশূন্য, ফ্যাকাশে। সেই মুখে তখন ফুটে উঠেছিল এক ভয়াবহ হাসি। কি কর্তা বাবু, ভয় পেলেন নাকি? আশা করি নিশ্চয়ই আমাকে মনে রেখেছেন। হ্যাঁ কর্তা বাবু, হ্যাঁ, আমি সেই কনক চাপা, পতিতা কনক চাপা, যাকে আপনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছিলেন, যাতে আমি অন্য কারোর কাছে মুখ না খুলি সেই জন্য ভাড়াটে খুনি দিয়ে আমাকে খুনের ষড়যন্ত্র করেছিলেন। কর্তা বাবু, আমি মরেছি ঠিকই, কিন্তু আমি যে শান্তি পাইনি, যতদিন না পর্যন্ত আপনাকে আর ওই নায়েবকে শাস্তি দিচ্ছি ততদিন আমার শান্তি নেই। তৈরি থাকুন আপনারা, আমি ফিরে এসেছি। এবার শুরু হবে স্কন্দ কাটার আতঙ্ক। এই বলে ওই মূর্তি হাওয়ায় মিশে প্রবেশ করে গেল কুহকিনীর মধ্যে। কুহকিনী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রামনারায়ণ পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে রইল, কিছুই করতে পারল না ও। এইভাবে কেটে গেল সেই ভয়াবহ রাত। পরের দিন সকালে মোটামুটি সব ঠিকঠাক ছিল। সেদিন সকালে কুহকিনী ঘরের সকল কাজ করছিল, কিন্তু যেই রান্নার কাজ শুরু করল তখন ঘটল এক ভয়াবহ ঘটনা। তখন রান্নাঘরে দুজন ঝি উপস্থিত ছিল। তাদের মধ্যে একজন পদ্ম আর একজন চাঁপা। ওরা দুজন দেখল নতুন বউ উনুনে ভাতের হাঁড়ি বসিয়ে কাঠের জায়গায় ওই উনুনের মধ্যে নিজের দুটো পা ঢুকিয়ে দিয়েছে। ওই নিভু নিভু আগুন এক লহমায় গনগন করে উঠল। এই দৃশ্য দেখে ওই দুই ঝি যেই ভয়ে চিৎকার করতে যাবে, অমনি নতুন বউ এক ভয়াবহ দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, কিরে, তোরা চিৎকার করবি তো? তোরা যদি এখন চিৎকার করিস তাহলে এই গনগনে উনুনে আমার পায়ের জায়গায় তোদের দুজনের দলা পাকানো মৃতদেহ থাকবে। যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি এখান থেকে চলে যা, আর যদি কাউকে কথা বলেছিস তাহলে। এই কথা শুনে ওই দুই ঝি ভয়ে ওখান থেকে চলে গেল। স্কন্ধ কাটা কনক চাপা কুহকিনীর রূপে নিজের আতঙ্ক বিস্তার করতে শুরু করল। যথারীতি সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর যখন সবাই একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে, ঠিক সেই সময়ে কুহকিনী ঘর থেকে বেরিয়ে জমিদার বাড়ির ছাদের উপর যাবার জন্য দোতলার লম্বা বারান্দাটা ধরে হেঁটে চলেছিল। সেই সঙ্গে নুপুরের ছমছম শব্দ।
অপার্থিব বাঁশির সুর ভেসে আসতে শুরু করলো। ওই সময়ে জমিদার বাবুর খাস চাকর হরিহর দোতলার বারান্দা দিয়ে চাকরদের মহলে যাচ্ছিল। ঠিক তখনই ও দেখতে পেল সেই লাল শাড়ি পরা এক ভয়াবহ নারী মূর্তি, যার মুখের কিছুটা নতুন বউয়ের মতো ছিল। কোলে একটা ভয়াবহ শিশুকে নিয়ে হেঁটে চলেছে ছাদের দিকে। এই দৃশ্য দেখে হরিহর তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে জমিদার বাবুর ঘরে চলে এলো। ওখানে এসে ও জমিদার বাবু আর গিন্নিমাকে ভয়ার্ত গলায় বলল, কর্তা বাবু, গিন্নিমা, আপনারা তাড়াতাড়ি আমার সাথে চলুন। নতুন বউরানীকে নিঘাত ভূতে ধরেছে। কি সব বলছিস হরি? তুই জানিস তুই কি বলছিস? গিন্নিমাকে থামিয়ে জমিদার বাবু হরিহরকে বললেন, ব্যাপারটা চুপ করে মেনে নিতে পারছি না আমি। এই সেদিনও দুজন গ্রামের ছেলে আমাকে বললো ওরা নাকি স্টেশনে ভূত দেখেছে, আজ আবার তুই বলছিস? চল, আমাকে দেখা তো কোথায় তোর ভূত, চল দেখা। এরপর কর্তাবাবু হরির সাথে গেল ছাদের দিকে। তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করেছিল। সেই সন্ধ্যার আবছা অন্ধকারে যখন জমিদার বাবু আর হরিহর ছাদে পৌঁছালো, তখন ওরা দুজনে দেখল ছাদের একদম কোণায় অন্ধকারময় স্থানে ওই লাল শাড়ি পরিহিত নারী মূর্তি পেছন ফিরে দাঁড়িয়ে আছে। একটা শিশুর কান্নার শব্দ ক্রমশ ভেসে আসছিল ওখান থেকে। হরি এবার ফিস ফিস করে জমিদার বাবুকে বলল, বাবু, ওই দেখুন। বৌমা, এই ভর সন্ধেবেলায় একাকী এই ছাদে কি করছো তুমি? জমিদার বাবুর এই কথা শুনে ওই নারী মূর্তি খলখল শব্দে হেসে উঠে এক ঝটকায় পেছন ফিরে তাকালো। এইবার ওই সন্ধ্যার আবছা অন্ধকারে জমিদার বাবু আর হরিহর দেখল লাল শাড়ি পরিহিত নারী মূর্তি ভয়াবহ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। ওই নারী মূর্তির মুখমণ্ডল ছিল ফ্যাকাশে রক্তশূন্য। ওর কোলে ছিল একটা ভয়াবহ শিশু, যার মুখেও লেগেছিল এক ভয়ঙ্কর হাসি। ওই নারী মূর্তির চোখ দুটো আগুনের ভাটার মতো জ্বলছিল, চুলগুলো কাল নাগিনীর মতো উড়ছিল। এবার ওই নারী মূর্তি কর্কশ গলায় জমিদার বাবুকে বলল, বুড়ো, তোর তো সাহস কম নয়। এই ভর সন্ধ্যেবেলায় তুই সাক্ষাৎ মৃত্যু ক্ষেত্রে চলে এলি। তোর মরবার এত শোক? বুড়ো, আমি হলাম স্কন্দ কাটা। এ দেখ, এ দেখ, আমার গলাটা এখনো কাটা। দেখবি তুই? এই দেখ। এই বলে ওই নারী মূর্তি এক টানে নিজের ধড় থেকে মাথা আলাদা করে দিল। ওই কাটা মাথা থেকে শতধারায় রক্ত বেরিয়ে আসতে শুরু করলো। বুড়ো, আয়, আমার কাছে আয়। আজ তোর মৃত্যু তোকে আমার কাছে নিয়ে এসেছে। তোর বৌমা কুহুকিনীর শরীরে আমি আছি। আয়, আয় বুড়ো, আয়। তোর মৃত্যু দিয়ে শুরু হোক আমার প্রতিশোধ নেওয়া। জমিদার বাবু ভয়ে এবার এক পা করে পিছিয়ে যেতে শুরু করলো, কিন্তু স্কন্ধকাটা আর ওই ভয়াবহ শিশুটা তীর বেগে এগিয়ে আসতে শুরু করলো জমিদার বাবুর দিকে। শয়তানি শক্তিদের দৃষ্টি অন্ধকারে বাধা পায় না, তাই ওদের গতি বেড়ে গেল। জমিদার বাবু একদম ছাদের ধারে চলে এলেন। এবার উনি প্রাণ বাঁচাতে ছাদের উপর থেকে ঝাঁপ দিলেন।
হরিহর কর্তা বাবু বলে চিৎকার করে উঠল, কিন্তু কোনো লাভ হলো না। ছাদ থেকে পড়ে জমিদার বাবু মারা গেলেন। বিকট শব্দ পেয়ে জমিদার বাড়ির সকলে বাইরে বেরিয়ে এলো। এসে দেখল ছান বাঁধানো উঠোনের উপর জমিদার বাবুর রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে। চোখ দুটো ছিল বিস্ফারিত। মুহূর্তের মধ্যে জমিদার বাড়িতে ছড়িয়ে পড়ল কান্নার রোল। আর ততক্ষণে স্কন্ধ কাটা অদৃশ্য হয়েছিল। হরিহর কাঁদতে কাঁদতে সকলকে বলল, বাবু, গিন্নিমা, এই বাড়িতে ভূত আছে, স্কন্ধ কাটা ভূত। আমি দেখেছি, কর্তা বাবু দেখেছিলেন। সেই স্কন্ধ কাটাই কর্তা বাবুকে মেরেছে। আমি মিথ্যে বলছি না। আরে কি সব আজে বাজে কথা বলছিস হরি? বল না, টাকা পয়সা হাতানোর জন্য তুই নিজেই বাবুকে। নায়েব মশাই, আমি বাবুর ভৃত্য। সেই কোন ছোটবেলা থেকেই বাবুর সাথে রয়েছি। বাবুর সেবা যত্নের কখনো কোনো ত্রুটি করিনি। আজ সেই আমি কিনা? ছি নায়েব সাহেব। যখন সকলে উঠোনে দাঁড়িয়ে, তখন ছাদের উপর থেকে কুহকিনী রূপী স্কন্ধ কাটা এক দৃষ্টে তাকিয়েছিল রামতনুর দিকে। মনে মনে বলল, হে শয়তান, তোর দিন ফুরিয়ে এসেছে। তুইও মরবি শয়তান। এরপর সেই দিন রাতে জমিদার বাড়ির সকলের উপস্থিতিতে জমিদার বাবুর সৎকার কাজ শেষ করা হলো। জমিদার বাবুর মৃত্যুর পর জমিদারির দায়িত্ব এসে পড়ল রামনারায়ণের উপর। রামতনু এবার হাতে পেল চাঁদ। কারণ রামনারায়ণ জমিদার হলেও সারা সময়টা সে হয় বেশ্যাপল্লীতে, নয়তো বাইজি মহলে পড়ে থাকত। কুহকিনীর প্রতি কোনো নজর তার ছিল না। কনক চাঁপার অতৃপ্ত আত্মা কুহকিনীর মধ্যে থেকে প্রতিশোধের জন্য উদ্গ্রীব হয়েছিল। যথারীতি একদিন রাতে যখন সকলে ঘুমে বিভোর, ঠিক সেই সময়ে কুহকিনীর মধ্যে থাকা স্কন্ধ কাটা জেগে উঠল। এইবার কুহকিনী স্কন্ধ কাটার রূপ ধারণ করে বেরিয়ে এলো ঘর থেকে। আবারও সেই অশুভ বাঁশির শব্দ ভেসে আসতে শুরু করল দোতলার বারান্দা থেকে। কিন্তু আজ রামতনু কি একটা কাজের জন্য দোতলার পড়ার ঘরটায় ছিল। বাঁশির শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে দেখল চারিদিকে বিরাজ করছে অন্ধকার। সেই অন্ধকারের চাদর ভেদ করে ওই বাঁশির সুর আর নূপুরের ছমছম শব্দ ওর কানে আসছিল। রামনারায়ণ বেশ্যাপল্লী থেকে তখনও ফেরেনি। রামতনু এবার ওই শব্দের উৎস খোঁজার জন্য এগিয়ে চলল বারান্দা ধরে ওই অন্ধকারের দিকে। এইভাবে যেতে যেতে বারান্দার ঠিক শেষ মাথায় রামতনু দেখতে পেল সেই লাল শাড়ি পরিহিত নারী মূর্তিকে। এবার রামতনু ওই নারী মূর্তির উদ্দেশ্যে বলল, কি গো কুহকিনী, ঘুমাওনি কেন? যাও গিয়ে ঘুমাও, তোমার বরের আসতে এখনো অনেক দেরি আছে গো। আসলে বেশ্যাপাড়ায় নতুন বেশ্যা এসেছে না, তাই তিনি এখন সঙ্গমে ব্যস্ত আছেন। তুমি আর সতী সাবিত্রী হয়ে জেগে থেকো না, গিয়ে ঘুমাও। ওর কথা শুনে ওই নারী মূর্তি এবার ওর দিকে তাকালো। এইবার রামতনুর মাথায় যেন বজ্রপাত হলো। ও এবারে দেখল কোথায় কুহকিনী। ওর সামনে যে দাঁড়িয়ে আছে সে নারী রূপী সাক্ষাৎ মূর্তিমান আতঙ্ক। স্কন্ধ কাটা কনক চাঁপা এবার বিনা বাক্য ব্যয়ে
নিজের একটা হাত দিয়ে চেপে ধরল রামতনুর গলা। তারপর রামতনুকে বলল, শয়তান, তুই সকল নাটের গুরু, তোর জন্যই তো আমাকে মরতে হয়েছিল। তুই না থাকলে রামনারায়ণ এতটা সাহস পেত না। আমি কনক চাপা বিশ্বা, আমাকে তোরা লোক লাগিয়ে খুন করেছিলিস। এই দেখ, এই দেখ, আমি স্কন্ধ কাটা। এই বলে এক টানে নিজের মাথাটা ধড় থেকে আলাদা করে দিল ওই নারী মূর্তি। এই দৃশ্য দেখে রামতনু কাঁদো কাঁদো গলায় ওই স্কন্ধ কাটাকে বলল, আমাকে ছেড়ে দাও কনক চাপা, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না তুমি। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো, আমি আর কখনো এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও তুমি, ছেড়ে দাও। কিন্তু স্কন্ধ কাটা কনক চাপা ওর প্রতি করুণা দেখালো না। দোতলার বারান্দা থেকে আছাড় মেরে নিচের শান বাঁধানো উঠোনে ফেলে দিল রামতনুকে। বিকট চিৎকার করে রামতনু মারা গেল। এইভাবে একের পর এক মৃত্যুর ঘটনা অবলীলায় ঘটতে থাকলো পাণ্ডবেশ্বরপুর গ্রামের জমিদার বাড়িকে কেন্দ্র করে। এই মৃত্যু ঘটনা শুধু যে জমিদার বাড়িতে সীমাবদ্ধ ছিল তা নয়, জমিদার বাড়ি ছাড়িয়ে এই মৃত্যুর ছায়া ছড়িয়ে পড়তে লাগলো গোটা গ্রামে তথা ঝাড়গ্রামের বিবিধ স্থানে। ইতিমধ্যে জমিদার রামনারায়ণ বাবু সহ ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামের জমিদারদের কাছে প্রায় প্রতিদিনই মৃত্যুর কথা আসতে শুরু করলো। সেই সঙ্গে দেখা যেতে লাগলো মধ্যরাতের অন্ধকারে ঝাড়গ্রামের বিভিন্ন গ্রামে মুন্ডবিহীন নারী কোলে ভয়াবহ এক শিশুকে নিয়ে ঘুরছে। ওকে দেখার পর মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছিল পাণ্ডবেশ্বরপুরে। মঙ্গল সিং আর তার দলের লোকেদের রহস্য মৃত্যুর পর রামনারায়ণ আর 5টা গ্রামের জমিদারদের সাথে বসলেন বৈঠকে। বৈঠকে জমিদার শ্রীযুক্ত কমলাকান্ত চাটুর্যে রামনারায়ণদের বললেন, দেখুন, এই সমস্যার সমাধান করতে হলে আমাদের তারানাথ তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে। কারণ তারানাথ তান্ত্রিক প্রেত সিদ্ধ তান্ত্রিক। উনি এর আগেও বহুবার বহু বিপদ থেকে অনেক মানুষদের রক্ষা করেছিলেন। তাই আমাদের ওনাকে পাণ্ডবেশ্বরপুরে আনতে হবে, কারণ এই বিপদে সূত্রপাত ওই গ্রামে। আমি আজই খবর পাঠাচ্ছি ঠাকুর মশাইকে। আশা করি কালকে সন্ধ্যার মধ্যেই উনি চলে আসবেন এইখানে। এরপর মহাশিবপুর গ্রামের জমিদার কমলাকান্ত চাটুর্যে রামনারায়ণদের মুখপাত্র হয়ে আমার কাছে খবর পাঠালেন। যথারীতি আমি ওনার চিঠিটা পড়ে রওনা হলাম পাণ্ডবেশ্বরপুরের উদ্দেশ্যে। যথারীতি বিকেলের মধ্যেই হাওড়া থেকে আমার ট্রেনটা আমাকে ঝাড়গ্রামে পৌঁছে দিল। ঝাড়গ্রামে পৌঁছে আমি একটা রিকশায় উঠে রওনা হলাম পাণ্ডবেশ্বরপুরে। দেখতেই দেখতে সন্ধ্যার মধ্যেই আমি উপস্থিত হলাম পাণ্ডবেশ্বরপুরের জমিদার বাড়ির সদর দরজার সামনে। এরপর রিকশাওয়ালাকে প্রয়োজনীয় ভাড়া মিটিয়ে সদর দরজা দিয়ে জমিদার বাড়ির বাহির মহলে এসে উপস্থিত হলাম। সেখানে আগে থেকেই রামনারায়ণ সহ প্রায় জোনা 5 গ্রামের জমিদার উপস্থিত ছিল। রামনারায়ণ আমাকে বলল, ঠাকুরমশাই, অনেক বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। আপনি আমাদের রক্ষা করুন ঠাকুরমশাই, আপনি আমাদের রক্ষা করুন। দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমি আমার আপ্রাণ চেষ্টা করব আপনাদের রক্ষা করার। এই বলে আমি ওনাদের নিয়ে রামনারায়ণদের বাড়ির ছাদে চলে এলাম। ওখানে এসে আমি ওদের বললাম, আপনারা সকলে একসাথে থাকুন। আমি আপনাদের চারপাশে একটা মন্ত্রপুত গণ্ডি করে দিচ্ছি। আমার নির্দেশ না পেয়ে আপনারা কেউ গণ্ডি ছেড়ে বের হবেন না।
এরপর আমি ওনাদের চারপাশে একটা মন্ত্রপুত বিভূতি দিয়ে গণ্ডি করে দিলাম। তারপর নিজের গাত্র বন্ধন করে এবার আবাহন করতে শুরু করলাম ওই স্কন্ধ কাটা প্রেতকে। আমি জানি তুমি আমার আশেপাশেই আছো। স্কন্ধ কাটা, তুমি আর লুকিয়ে থেকো না, আমার সামনে এসে উপস্থিত হও। আমি তোমাকে তোমার এই বন্দি দশা থেকে মুক্তি দিতে এসেছি। কোনো নিরীহ নিরপরাধ মানুষকে আশ্রয় করে থেকো না তুমি, নিজের স্বরূপে আমার কাছে উপস্থিত হও তুমি। এইভাবে বেশ কিছু সময় ডাকবার পর আমি এবার শুনতে পেলাম জমিদার বাড়ির দোতলার বারান্দা থেকে ছাদে ওঠার সিঁড়িতে নূপুরের ছমছম শব্দ, অপার্থিব বাঁশির শব্দ ভেসে আসতে শুরু করলো। আমাদের সকলের দৃষ্টি ওই দিকেই স্থির হলো। এবার আমরা সবাই দেখলাম কুহকিনী বাঁশি বাজাতে বাজাতে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। ওর কোলে ছিল ওই ভয়াবহ শিশুটি। এই দৃশ্য দেখে আমি এবার ওই নারীকে বললাম, কে তুমি? কুহকিনীর রূপে তুমি কে? আমার এই কথা শুনে কুহকিনী বাঁশি থামিয়ে এক গগন বিদারী অট্টহাসি দিয়ে বলল, আমি পুতিতা কনক চাপার স্কন্ধ কাটা প্রেত। হ্যাঁ তান্ত্রিক, আমি সেই স্কন্ধ কাটা। প্রতিশোধ নিতে এসেছি আমি। আমার মৃত্যুর জন্য যারা যারা দায়ী, আমি তাদের সকলকে শেষ করব। সেই জন্যই তো ফিরে এসেছি আমি। প্রতিশোধ আমি চাই, নির্মম প্রতিশোধ। তুই চলে যা, চলে যা তান্ত্রিক, আমার পথের কাটা হয়ে দাঁড়াস না, নইলে তুইও মরবি। এই বলে ওই অতৃপ্ত আত্মা আমাকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমি ছিটকে পড়লাম মাটিতে। আমার শরীরে চোট লাগলো, হাত পা ছড়ে গেল, কিন্তু আমি সেই ব্যথা সহ্য করে উঠে দাঁড়িয়ে পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিলাম ওর দিকে। সঙ্গে সঙ্গে স্কন্ধ কাটা কুহকিনীর শরীর ছেড়ে নিজের স্বমূর্তি ধারণ করল। আমি সহ বাকিরা দেখল সেই ভয়াবহ মূর্তিকে। গলা কাটা এক নারী মূর্তি কোলে এক ভয়াবহ শিশুকে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে। ওর কাটা মাথাটা বাঁ হাতে ঝুলছিল। সেই কাটা মাথা আমাকে এবার সকল ঘটনা খুলে বলতে শুরু করলো। তান্ত্রিক, তুই যার বাড়িতে দাঁড়িয়ে আছিস, সেই জমিদার রামনারায়ণের জন্য আমার আর আমার সন্তানের এই অবস্থা। তবে শোন তান্ত্রিক, সেদিন আমিও জোর হাত করে নিজের প্রাণ ভিক্ষা চেয়েছিলাম শয়তানগুলোর কাছে, কিন্তু ওরা আমায় বাঁচতে দেয়নি। চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। চলন্ত ট্রেনের তলায় পড়ে আমার শরীরটা ছিন্ন ভিন্ন হয়ে দর থেকে মাথা আলাদা হয়ে গিয়েছিল। আমি মারা যাই। ওরা আমার বাচ্চাকে রেহাই দেয়নি, ওকেও গলা টিপে খুন করেছিল। তান্ত্রিক, আমি গ্রামের জমিদার শ্রীযুক্ত রামনারায়ণ সান্যালের প্রথম পক্ষের স্ত্রী ছিলাম, কিন্তু ওই জমিদার কোনোদিনও আমাকে নিজের স্ত্রীর মর্যাদা দেননি। কারণ আমি ছিলাম একজন পতিতা পল্লীর পতিতা মেয়ে। জমিদারের কামনা বাসনা মেটানোর ছিল আমার কাজ। আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু উনি নিজের কাম বাসনা মেটানোর পর আমার গর্ভে ওনার বীজ রোপণ করে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে দ্বিতীয় পক্ষের স্ত্রী কুহকিনীকে গড়ে নিয়ে আসেন। ওই শয়তান নায়েব রামতনু ও কিন্তু থেমে থাকেনি।
রামনারায়ণ এবার নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বাড়াতে কমিয়ে দিয়ে আমাকে আর আমার বাচ্চাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেছিল। তারপর থেকে আমি স্কন্ধ কাটা হয়ে নিজের মৃত ছেলের প্রেতকে সাথে নিয়ে আত্মা হয়ে ঘুরে বেড়াই, অতৃপ্ত আত্মা। কনক, তুমি আর তোমার এই সন্তান একটা অভিশপ্ত জীবন কাটাচ্ছ। এই জীবনের কোনো লাভ নেই, বরং এই জীবনে যতদিন থাকবে ততদিন তোমার মনের এই প্রতিশোধের আগুন নিভবে না। প্রতিশোধ যে তুমি নাওনি তা তো নয়, তুমি তোমার প্রধান শত্রু নায়েব রামতনুকে নিজের হাতে শাস্তি দিয়েছ। কিন্তু তোমার কাছে একটাই অনুরোধ, তুমি কুহকিনীর সিঁথির সিঁদুর মুছিয়ে দিও না, কারণ ও তো কোনো অপরাধ করেনি। রামনারায়ণ তোমার কাছে অপরাধী, তাই আইন ওকে শাস্তি দেবে। তুমি আর নিজেকে কলঙ্কিত করো না। এই পৃথিবীতে তোমার কাজ শেষ। এবার তুমি তোমার মুক্তির পথ পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে ফিরে যাও। ওখানে কেবল পরম শান্তি বিরাজ করে, সেই স্থানেই যাও তোমরা। তবে তাই হোক ঠাকুর মশাই, আমি আমার সন্তানকে নিয়ে ফিরে যাব ওই স্থানে। আপনি আমাদের মুক্তির পথ প্রশস্ত করে দিন। কুহকিনীর সিঁথির সিঁদুর অক্ষয় হোক, এই আমার প্রার্থনা। এই বিশ্বাস জীবন, এই প্রেতের জীবনের মুক্তি ঘটুক। আজ আপনার মতো এমন উচ্চ মার্গের তান্ত্রিকের হাতে মুক্তি ঘটুক। বিদায় দিন ঠাকুর মশাই, এই মা ছেলেকে বিদায় দিন। আশীর্বাদ করুন, আমরা যেন অমৃত লোকের পথে যাত্রা করতে পারি। এরপর আমি আমার সাথে আনা গঙ্গা জলের ঘটি থেকে গঙ্গা জল অঞ্জলি ভরে তুলে ছিটিয়ে দিলাম স্কন্ধ কাটার দিকে। তারপর ওদের শরীর উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে মহাশূন্যে মিলিয়ে গেল। এরপর কুহকিনীর জ্ঞান ফেরালাম। তারপর রামনারায়ণ আমাকে বলল, ঠাকুর মশাই, আমি জীবনে অনেক পাপ করেছি। সব থেকে বড় পাপ ছিল এটাই, গর্ভবতী নারীকে খুন করা। ঠাকুর মশাই, আমি কুহকিনীর স্বামী হবার যোগ্য নই, তাই আমার স্থান জেলেই হোক। যদি কখনো নিজেকে এই পাপ থেকে মুক্তি করে শুদ্ধ হতে পারি, তবেই ফিরব কুহকিনীর কাছে। এই সব কিছুই ছিল নিয়তি। নিয়তি আমাদের নিয়ে কখন কিভাবে খেলবে সেটা কেবলমাত্র পরমেশ্বরই জানেন। কিন্তু তবুও আমাদের সঠিক আর বেঠিকের বিচার করার ক্ষমতা রাখা উচিত। যদি সেটা না করতে পারি, তাহলে এই রকমই পাপের পর পাপ হতেই থাকবে। তাই রামনারায়ণ, আপনি নিজেকে সংশোধন করে ফিরে আসুন আপনার স্ত্রীর কাছে। আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করবে। পরের দিন যথারীতি পুলিশ এসে গ্রেপ্তার করল রামনারায়ণকে। বিচারে রামনারায়ণের 7 বছরের কারাদণ্ড হয়েছিল। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম ঠাকুরমশাইয়ের গল্পটা। গল্প শেষ হলে আমি কিশোরী ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বাড়িতে। শেষ হলো স্কেটেলসের আজকের গল্প। শুভেন্দু চট্টোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প স্কন্ধ কাটার কবলে। গল্পটা তোমরা যারা শেষ পর্যন্ত এতদূর শুনলে, তোমরা কে কোথা থেকে আমার আজকের গল্পটা শুনলে এক্ষুনি কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। গল্পটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর স্কেটেলসে তোমরা যারা নতুনরা আজকের গল্পটা শুনলে, এইরকমই রোমহর্ষক বাংলা অডিও স্টোরি রেগুলার শোনার জন্য আমার চ্যানেলটা এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করো। আজকের গল্প পাঠিয়েছিল শুভ, তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিল অমিত, অন্যান্য ভূমিকায় ছিলাম আমি শ্রীরূপ, সৌরভ রায়, বর্ণালী, অনিকেত, মহুয়া এবং সন্তু। গল্পের সাউন্ড ডিজাইনে ছিল 62 FPS স্টুডিও, গল্পের পোস্টার ডিজাইনে ছিল পিক্সেলেট থেকে আকাশ এবং পরিচালনায় ছিলাম আমি শ্রীরূপ। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবার নতুন গল্প নিয়ে আমি ফিরব। ততক্ষণের জন্য এই রকম আরও বাংলা অডিও স্টোরি শোনার জন্য তোমার মোবাইল স্ক্রিনে আসা ডান দিক এবং বাম দিকের দুটো ভিডিওর মধ্যে যে কোনো একটাই ক্লিক করো।